হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? ভুলে কিন্তু আমার আইডি থেকে আমি লাইভে চলে আসছিলাম, এখন আবার ঠিক গ্রুপেই লাইভে চলে আসলাম। তো তোমাদেরকে সবাইকেই ফার্স্টে ওয়েলকাম করতেছি আমাদের নতুন একটা দেশে, বাংলাদেশ 2.0। আমরা যেটাকে বলি, আমরা যেটাকে বলতেছি, আমরা নতুন করে স্বাধীনতা পাইছি, কথা বলার স্বাধীনতা পাইছি, নতুন করে দেশটাকে রিফর্ম করার একটা সুযোগ পাইছি। সেখান থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি। তো তোমরা এখন একটু আমাকে জানাও আমি ঠিক গ্রুপে আসছি কিনা, প্লাস আমার অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা। আশা করি এখন ঠিক গ্রুপে আছি। পাবলিক মানে আমার আইডিতে আমি লাইভে যে টেস্টে আসছিলাম, তো টেস্টের থেকে আমার আইডিতে আমি চলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। হোপফুলি এখন আর কোনো সমস্যা হবে না, সেটাই তো। হ্যাঁ ঠিক আছে, এখন সব কিছু ঠিক আছে। ফর্মাল লেটার 1, আমি আমার গ্যালাক্টিকোস 2.0তেই আছি। হ্যাঁ ভাইয়া ভালো আছি, তোমরা কেমন আছো? ভাই আসলে ভালো আছি না এটাও বলা এখন যায় না, কারণ দেশের যে সার্বিক পরিস্থিতি তার চেয়ে আমরা বেটার আছি, এবং আশা করতেছি সামনে আমরা আরো বেটার থাকবো। হ্যাঁ ঠিক আছে, আমার ভয়েস ঠিক আছে? ভয়েস, হ্যাঁ ভয়েস ঠিক আছে না? আমার ভয়েসের সমস্যা হওয়ার কথা না ভাইয়া। আচ্ছা, সো এই আর কি। তো আমাদের এখন একটু নতুন উদ্যমে আমাদের একটু পড়াশোনা করতে হবে। আমরা অনেক বড়, আমরা জেনজেড জেনারেশন। তোমরা কেমন আছো ভাই? আসলে হ্যাঁ ঠিক আছে, আমার হেডফোনে না ভাই, এই মাইকে কোনো সমস্যা হয় না। ওকে, হ্যাঁ সব ঠিক আছে। তো প্রথমেই তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। এটা যেহেতু কোর্সের প্রথম ক্লাস, আজকে তো আমরা পড়াশোনা করবই। তো এই যে আমাদের লাস্ট 1 থেকে 1.5 মাস বা 2 মাসের যে সিচুয়েশনটা কিন্তু আমাদেরকে নতুন অনেক শিক্ষা দিছে। সেই শিক্ষাগুলো আমাদের সামনের লাইফে কাজে লাগাতে হবে। দেখো, এখন পড়াশোনা করতেছো, সামনে আরো ভালো জায়গায় পড়াশোনা করবা। তো এখন তোমাদেরকে নিজেদের যে বুদ্ধিবৃত্তিক অসততা, এই ধরনের কাজগুলো থেকে বেরোয় আসতে হবে। ঠিক আছে, এই যে তোমরা ভার্সিটিতে গিয়ে অপরাজনীতি করো, রাজনীতিকে তোমরা মিস ইউজ করতেছো, বা বিভিন্নভাবে রাজনৈতিক কারণে দেশের এত প্রবলেম হচ্ছে, এই ধরনের প্রবলেম নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে অন্যের ক্ষতি করা, অন্যকে আক্রমণ করা, কিংবা যে কোনো ধরনের কাজ, এগুলা ভাইয়া করবা না। এগুলা না করে সৎ পথে আগানোর চেষ্টা করবা, সবসময় চেষ্টা করবা মানুষের জন্য ভালো কিছু করার, ইম্প্যাক্টফুল কিছু করার, এইগুলা হচ্ছে শেষ করবা। আচ্ছা সোহাগ কুমার ভাই, ওটা তোমার ডিভাইসের সমস্যা, এক পাশে সাউন্ড কম এক পাশে বেশি, এটা তোমার ডিভাইসের সমস্যা। আক্রমণ করা কিংবা যে কোনো ধরনের কাজ। আচ্ছা, তোমাদের সবার হেডফোন না, তোমার হেডফোন হইতে পারে। এটা তো ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে কিন্তু পড়াইছি, হেস্টি জেনারেলাইজেশন। নিজের হেডফোন আছে দেখে সবার হচ্ছে হেডফোন, সেটা না। এই যে আমি শুনতেছি সাউন্ড ঠিক কম এক পাশে বেশি, এটা তোমার ডিভাইসের সমস্যা। আক্রমণ করা কিংবা যে কোনো ধরনের। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার বলতে আমাদের হচ্ছে কি বলতো? ফর্মাল লেটার বলতে আমাদের কি বোঝায়? অ্যাপ্লিকেশন বোঝায়। আচ্ছা তোমাদের কি প্রবলেম হচ্ছে সাউন্ডে, এটা একটু জানাবা কি? এইটাতে তো সাউন্ড কি তোমাদের কম বেশি হচ্ছে? সব তো ক্লিয়ার। এই তো রায়হান বলতেছে সব ক্লিয়ার। ভাই আমি শুনতেছি সব ক্লিয়ার। এই যে দেখো, আমাদের হচ্ছে কি বলতো, ফর্মাল লেটার বলতে হ্যাঁ সব ক্লিয়ার। আমার ঠিক আসতেছে সাউন্ড, যাদের আসতেছে ডিভাইসের সমস্যা থাকতে পারে, অনেকদিন ধরে ক্লাস করতেছো না তো, সেই আর কি। হ্যাঁ অঙ্কিত বলছো দাদা ক্লিয়ার, দীপক কুমার হালদার অল ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া? এই ভাইয়া কোনো ইস্যু আজকে ক্রিয়েট করা যাবে না, আজকে খুব ভালোভাবে পড়বো। তো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে অলরেডি তোমাদের বলছি আমরা কোর্সটা কিভাবে আগাবো, কি করছি, তো সবকিছু বলছি। আজকে কোনো ওরিয়েন্টেশন না, কোনো কিছু না, ওই ক্লাসটা তোমরা দেখে নিও যারা হচ্ছে দেখো নাই। সবকিছু যেহেতু ক্লিয়ার, আমরা শুরু করি। তো এখন আমরা পড়বো হচ্ছে ফর্মাল লেটার। এবং প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে নিতে চাই, এতদিন যে ফর্মাল লেটার পড়ছো, 9-10-এ পড়ছো বা যেখানেই পড়ছো, ম্যাক্সিমাম ফরম্যাটগুলো ভুল ছিল। আমাদের একাডেমিক রাইটিংয়ে ওই জিনিসগুলো কেন ভুল, কি জন্য ভুল, সেগুলা হচ্ছে দেখাবো। প্লাস হচ্ছে কিভাবে সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লিখতে হয় সেটা জানাবো। এখন তোমাদের কাছে মনে হতে পারে ভাইয়া এই ক্লাসটার ইম্প্যাক্ট কতটুকু? এই ক্লাসটার অনেক ইম্প্যাক্ট। তোমার এইচএসসি লাইফে যেরকম একটা ইম্প্যাক্ট, তুমি যখন একাডেমিক রাইটিং নিয়ে চর্চা করবে, তুমি যে কোনো সাবজেক্টে পড়ো, যাই করো, তোমার একাডেমিক রাইটিংটা শিখতে হবে। ধরো তুমি বিদেশ যাবা, আইএলটিএস এর ক্ষেত্রে তোমার একাডেমিক রাইটিংটা লাগবে। তুমি একটা প্রফেসরকে মেইল করবা, ঠিক আছে, তখন তোমার হচ্ছে একাডেমিক রাইটিংটা লাগবে। তো সব ক্ষেত্রে আমাদের একাডেমিক রাইটিংটার একটা গুরুত্ব আছে। ক্লাস সপ্তাহে 2 দিন হবে। সো এখন আমরা শুরু করি, আসো ফর্মাল লেটার। ঠিক আছে, ফর্মাল লেটার বলতে আমরা মূলত যেটাকে বুঝি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এখন
অ্যাপ্লিকেশন অনেক ধরনের হতে পারে। তোমাদেরকে অনেকবার বলছি যে ক্লাসিফিকেশন কোনো সময় ভালো কোনো সায়েন্স না, ক্লাসিফিকেশন কোনো সময় ভালো সায়েন্স না। অর্থাৎ তুমি একটা পার্সপেক্টিভ থেকে ক্লাসিফাই করছো, অন্যজন আরেকটা পার্সপেক্টিভ থেকে ক্লাসিফাই করতেছে। সো ব্যাপারগুলো হচ্ছে ভ্যারিয়েবল বা ব্যাপারগুলো ভ্যারি করে, কিন্তু আমাদের লেভেল পর্যন্ত যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেটাকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হইতে পারে পার্সোনাল ইস্যু, তোমার পার্সোনাল কোনো কারণে তোমার একটা অ্যাপ্লিকেশন লিখতে হইতে পারে। ধরো তোমার এটা হতে পারে লিভ অফ অ্যাবসেন্স, তোমার হইতে পারে ট্রান্সফার সার্টিফিকেট, এগুলা হতে পারে ট্রান্সফার সার্টিফিকেট, এগুলা হতে পারে। এটা হচ্ছে একটা ইস্যু। আর ধরো একটা কমন ইস্যু, তোমার যে কোনো একটা ক্লাব লাগবে, যে কোনো একটা ক্লাব লাগবে, হতে পারে একটা তোমার ইংলিশ ক্লাব লাগবে, একটা হচ্ছে কি মাল্টিমিডিয়া রিলেটেড একটা ক্লাসরুম লাগবে, একটা ল্যাব লাগবে। এগুলা কি ভাইয়া? এগুলা হচ্ছে আমার কমন ইস্যু। তারপর ধরো তোমাদের যে স্টাডি ট্যুর আছে, বিভিন্ন ধরনের স্টাডি ট্যুর, এগুলা কি? এগুলা হচ্ছে কমন ইস্যু। তো তুমি পার্সোনাল ইস্যু বলো, কমন ইস্যু বলো, অ্যাপ্লিকেশনের একটা ডেফিনেটলি ফরম্যাট আছে এবং ওই ফরম্যাটটা অনুসরণ করতে হবে। আমার এখানে অনেক নটরডেমের স্টুডেন্ট আছে যারা ক্লাস করবে, মানে সামনে ক্লাস করবা, তোমাদের হচ্ছে সম্ভবত মঙ্গলবার থেকে ক্লাস শুরু। সো তোমরা দেখবা স্যাররা এই জিনিসগুলো পড়াচ্ছে, আমাদেরও পড়াইছে, তোমাদেরও পড়াবে। তো এখন আমি অ্যাপ্লিকেশনটার ব্যাপারে প্রথমে কিছু ওভারঅল তোমাদেরকে টিপস দিব। কি টিপসগুলো দিব আসো আমরা একটু দেখি। তো প্রথম তোমাদের প্রতি আমার যে টিপসটা সেটা হচ্ছে তোমার একটা কনভিন্সিং টোন থাকতে হবে। দেখো এখনকার ওই যে একটা কথা আছে না, যে সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি, এরকম ফেসবুকে একটা কথা ঘুরঘুর করতেছে। তো তুমি একটা অ্যাপ্লিকেশন চাচ্ছ মানে কি? তুমি কারো কাছে একটা কিছু দাবি করতেছো, তুমি একটা টিসি দাবি করতেছো, তুমি তাকে একটা অনুরোধ করতেছো, ঠিক আছে? তুমি তাকে একটা ফর্মাল রিকোয়েস্ট করতেছো, ফর্মালি তুমি কথাবার্তা আগাচ্ছ। সো তোমার ওই টোনটা থাকতে হবে, যে তুমি যে ভদ্র ভাষায় কথা বলতেছো, একাডেমিক ওয়েতে কথা বলতেছো, সেই টোনটা থাকতে হবে। এটাকেই আমরা বলি হচ্ছে একাডেমিক তোমার কি, বা হচ্ছে কনভিন্সিং টোনটা থাকতে হবে। আর লিটারালি আচাইরা পেঁচাল বা একই কথা দুইবার বলা যাবে না, কারণ অ্যাপ্লিকেশনটা এক পেজের মধ্যেই সাধারণত শেষ করতে হয় ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন। মানে এই পার্সোনাল আর হচ্ছে আরেকটা যে ইস্যু সেটা কমন ইস্যু। সো যেহেতু এটা হচ্ছে এক পেজের মধ্যে শেষ করতে হয়, তোমার নেসেসারি কথাগুলো থাকবে, তোমার দরকারি কথাগুলো থাকবে, অদরকারি কথা, পেঁচানো কথা, বা এক কথা তুমি রিস্টেট করতেছো, প্যারাফ্রেজ করতেছো, মানে এক কথা তুমি ঘুরিয়ে অন্যভাবে বলছো, কোনো দরকার নেই। একটা কথা, একটা লজিক একবারে বলবা। ওকে, তারপর কি, আমি বারবার একটা কথা কিন্তু একটা শব্দ ইউজ করতেছি, সেটা হচ্ছে একাডেমিক রাইটিং। আচ্ছা, একাডেমিক রাইটিং এ আমরা কোনো কন্ট্রাকশন ফর্ম অর্থাৎ শর্ট ফর্ম, এই যে ডোন্ট, কান্ট, এগুলা কিন্তু আমরা অনেকেই অ্যাপ্লিকেশনে ব্যবহার করি, ঠিক আছে? আমরা অনেকেই ব্যবহার করি যে ডোন্ট, কান, গনা, কানা, কত কিছু আমরা শর্ট ফর্ম ব্যবহার করি, ঠিক আছে? সো যেহেতু আমরা এগুলা ব্যবহার করি, সো এই জিনিসগুলো একাডেমিক রাইটিং এ করা যাবে না। তাহলে ডোন্ট, কান্ট একাডেমিক রাইটিং এ করা যাবে না। ভাই বড় একটা কমেন্ট লিখছো, আচ্ছা ওইটা আমি দেখবো। সাউন্ডের ইস্যুটা, সাউন্ডে আগে বয়া দিয়ে নিতাম, এখন হচ্ছে এটা কি রড মাইক, রড মাইকে ইউজুয়ালি সমস্যা হয় না, তারপর আমি চেক করে দেখবো। এখন তো ক্লাসটা শুরু করে ফেলছি এবং ম্যাক্সিমামই প্রবলেম হচ্ছে না। আরেকটা কথা বলো, অ্যাপ্লিকেশনে আমার সাথে সাথে একটু রেসপন্স করো, প্রেয়ার ফর কারা কারা লিখতা? 9-10 পর্যন্ত প্রেয়ার ফর কারা কারা লিখতা বলো তো? তোমরা কি প্রেয়ার ফরটা লিখবা বা লিখছো? আগে কি লিখছো তোমরা? একটু আমার সাথে হচ্ছে বলো। আচ্ছা 9-10 ছেড়ে দিছি। আচ্ছা মারিয়া বলছো লিখছো, নরিন বলছো লিখছো, হ্যাঁ ভাইয়া লিখতাম। প্রেয়ার ফল লেখা যাবে না, প্রেয়ার ফল লিখবা না। কেন প্রেয়ার ফল লিখবা না? প্রে মানে কি? এটার অনেক লজিক আছে, বাট তোমাদেরকে সহজ একটা লজিক বলি। প্রেয়ার ফর বা প্রে, প্রে আমরা কার কাছে করি? সৃষ্টিকর্তার কাছে করি না? আল্লাহর কাছে করি, ঈশ্বরের কাছে করি, ভগবানের কাছে করি, আমরা কিন্তু করি। বাট আমাদের অ্যাপ্লিকেশনটা কারা লেখা শিখাইছে? মেইনলি কিন্তু শেখাইছে ব্রিটিশরা। তো তাদেরকে তারা প্রভু মনে করতো, তাদেরকে তারা একটা স্টেজ উপরে মনে করতো, যে কারণে তারা প্রেয়ার ফর শিখাইছে। এখন আমি তো কারো কাছে প্রার্থনা করতেছি না, আই এম নট প্রেয়িং, সো ওয়াই আই উইল ইউজ দিস টার্ম? আমি এইটা হচ্ছে ইউজ করব না, আমি প্রেয়ার ফর ইউজ করব না। কন্ট্রাকশন ফর্ম মানে হচ্ছে শর্ট ফর্ম। সাদীপ
শর্ট ফর্ম ডোন্ট, কান্ট এগুলা ইউজ করবো না। তুমি লিখবা ডো নট, ক্যান নট, শ্যান্ট লিখবো না, শুড নট, ওয়ন্ট লিখবো না, উইল নট, এগুলা আমি লিখবো। তাহলে এই জিনিসটা আমরা একাডেমিক রাইটিং এ লিখবো না। অ্যান্ড ট্রাস্ট মি, আমি তো দেখছি আমার কলেজের মানে নটরডেমের টিচাররা এই প্রেয়ার ফল লিখলেই সুন্দর মতো এখানে 00 ধরায় দিত, সে আর কোনো অ্যাপ্লিকেশন পড়তোই না, তারা আর কোনো অ্যাপ্লিকেশনই পড়তো না। সো এইটা একাডেমিক রাইটিং এ ভুল হয়। সো এই কাজটা আমরা করব না। ওকে ওকে, চলো আরো আমরা যা যা করবো না সেগুলো হচ্ছে আমরা সামনে দেখবো, টপিক ওয়াইজ আমরা দেখবো। আচ্ছা, এখন ডেট নিয়েও অনেক কথাবার্তা আছে, ডেট নিয়েও আমরা অনেক ধরনের ভুলগুলা করি। তাহলে প্রথম কথা আমরা প্রেয়ারফুল লিখবো না, ডেট নিয়ে আমরা কি কি ভুলগুলা করি সেটা আমরা হচ্ছে দেখি। এই জিনিসটা কি ঠিক আছে বলো তো? ডেট এভাবে যদি আমি লিখি অ্যাপ্লিকেশনে ডেট, এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে কিনা বলো দেখি, তোমাদের কয়জন বলতে পারো এটা ঠিক আছে না ভুল আছে? ডেট এটা কি ঠিক আছে না ভুল আছে বলো তো? ধরো ডেট শব্দটা লিখে 25শে জুলাই 2023, ঠিক নাই, 25 হবে। আচ্ছা, একটা যুক্তি আছে, কমা হবে না, একজন বলছো। আচ্ছা, অঙ্কিত বলছো কমা হবে না, কিন্তু তাও কিন্তু হয়নি, এই পুরা টার্মটাই ভুল। তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে একটা টপিক পড়াবো রিডান্ডেন্সি, অর্থাৎ বাহুল্য দোষ। আচ্ছা ভাই, এখানে তো এই জিনিসটা কি বলতো? এই জিনিসটা তো আমার একটা তারিখই, এই জিনিসটা আমার একটা তারিখ। তো এই জিনিসটা যদি আমার একটা তারিখ হয়, আমি তার আগে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডেট শব্দটা লেখার কি কোনো যৌক্তিকতা আছে? হ্যাঁ, একজন বলছে, প্রভা বলছে ডেটও হবে না, ভুল। হ্যাঁ, ডেট লেখা যাবে না, অঙ্কিত বলছে ডেট লেখা যাবে না। তাহলে ডেট আমরা এখানে লিখবো না, কারণ কি ডেটটা লিখলে আমাদের বাহুল্য দোষ হয়ে যায়, রিডান্ডেন্ট হয়ে যায়। সো এই কাজটা আমরা করব না। ওকে ওকে, চলো সামনে আগাই। এইটা ঠিক আছে কিনা বলো তো? 25 জুলাই 2023, এই লেখাটা ঠিক আছে কিনা বলো তো? যে এই লেখাটা ঠিক আছে কিনা? ভাই এত কিছু কিভাবে জানেন? সাথে থাকো, তোমরা আরো বেশি জানতে পারবা, আরো বেশি জানতে পারবা। আমি যা জানি তার হয়তো বা তোমাদের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা যায় 10%, তোমাদের এইচএসসি লেভেল পর্যন্ত, বাট অতটুকুই জানো। এটা ঠিক আছে? আচ্ছা, সবাই বলতেছো ঠিক আছে। আসো, এইটা ফর্মাল অ্যাপ্লিকেশনের জন্য ভুল, আমরা একাডেমিক রাইটিং শিখতেছি না, এইটা আমাদের ফর্মাল রাইটিং এর জন্য ভুল। আচ্ছা আসো, মজা দেখি, এই জিনিসটা কি ঠিক আছে? ফর্মাল অ্যাপ্লিকেশনের জন্য ভুল বলতে আমরা এটা লিখবো না। কেন লিখবো না ভাইয়া? আমরা তো সবচেয়ে অ্যাকুরেট জিনিসটাই লিখবো, আমরা সবচেয়ে অ্যাকুরেট জিনিসটা লিখবো না, তাইলে আমাদের অ্যাকুরেসির দিক থেকে এই জিনিসটা আমাদের না লেখাই ভালো। সো আমরা এই জিনিসটাও লিখবো না, কাটা। এইভাবে কি ডেটটা লিখতে পারি? এইভাবে কি ডেটটা লিখতে পারি বলো তো? এইভাবে অনেকে কিন্তু এইভাবে লেখো, অনেকে বলছো হ্যাঁ, না এইভাবেও লেখা যাবে না, এইভাবেও লেখা যাবে না। আচ্ছা, এইভাবে কেন লেখা যাবে না তার একটা লজিক আছে। এই জিনিসটা আমরা তোমাদের যাদের ব্যাংক মানে যারা স্কলারশিপ পাইছো বা অন্যভাবে আর্ন করো, তারাও কিন্তু জানো যে ব্যাংকিং সাইন বলে একটা কথা আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের ব্যাংকিং সাইন, অর্থাৎ ব্যাংকে আমরা যখন সাইন করি বা যে কোনো কিছুতে আমরা সাইন করি, এই ধরনের সিগনেচারগুলো ব্যবহার করি। যেহেতু এটা সিগনেচার পারপসে ব্যবহার হয়, সো আমরা এটাও লিখবো না। ওকে, আসো, এইটা কি বলতো? এইটা কি? জুলাই 25, 2023, এইটা কি ভাই? আমাদের এসএসসি টাইমে বলা হয়েছিল ফার্স্টে যেটা অথবা সেকেন্ডটার মতো যেভাবে ইচ্ছা স্টার্ট দিতে পারো, তাহলে ওই টাইমে ভুল হলো না কেন? ওই টাইমে ভুল হলো না এই টাইমে? এটাই তো লার্নিং এর একটা বিশাল প্রসেস, হচ্ছে ডি লার্নিং অথবা আনলার্নিং, অর্থাৎ তুমি আগে যা শিখে আসছো সেই জিনিসটা ভুল বা আগেরটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট না। তুমি টিপিক্যাল ফিজিক্স, নিউটনিয়ান মেকানিক্সের সাথে তুমি তুলনা করতে পারো কি আধুনিক পদার্থবিজ্ঞানের, মডার্ন ফিজিক্স, তাইলে কিন্তু তুমি একটা পার্থক্য বুঝতে পারো। সো ব্যাপারগুলো হচ্ছে এরকম। এটা ঠিক, কিন্তু আমরা অ্যাপ্লিকেশনে সাধারণত এইভাবে লিখি না। আনইউজুয়াল শব্দটা খেয়াল করিও, আনইউজুয়াল মানে আমাদের ঠিক, আমরা ইউজ করি না। ইউজ করলে কি ভুল হবে? না, ভুল হবে না, কিন্তু আমরা কি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েটটা লিখবো। যেহেতু আমরা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েটটা লিখবো, সেহেতু আমরা এই জিনিসটা ইউজ করব না। ওকে, আসো, তাহলে এখন বলতে পারো ভাই কি লিখবো বলেন? সবই তো ভুল।
এইটা লিখবা তোমরা লিখবা 25 জুলাই এভাবে 2023, কোনো কমা দিবা না, এখানে নো কমা। কোনো কমা আছে? কোনো কমা কিন্তু নাই। তার মানে আমরা মোস্ট প্রেফারেবল ফরম্যাট যেটা, সেইটা আমরা ইউজ করব। আমরা কোনো কমা দিব না, প্লাস প্রথমে 25 লিখবো, মান্থের নাম লিখবো, তারপর সাল লিখবো। তাহলে দেখছো একটা ডেট নিয়ে আমাদের কত কিছু অজানা আছে। প্রত্যেকটা জিনিস এভাবে আমাদের জানতে হবে। প্রত্যেকটা জিনিস যখন আমরা এভাবে জানবো, তখন দেখবা যে লার্নিং প্রসেসটা কত সুন্দর হচ্ছে এবং তোমার পড়েও ভালো লাগতেছে। সো ডেটের ব্যাপারটা তোমরা ক্লিয়ার কিনা বলো, তাহলে আমি হচ্ছে নেক্সটে প্রসিড করব। ডেট তোমরা ক্লিয়ার কিনা বলো। কোনটা ক্লিয়ার না? সানজিল বিন রহমান, তোমার কোনটা ক্লিয়ার না? না ভাইয়া কি প্রবলেম আছে কিনা এটার উত্তর না, নাকি তোমার কোনো প্রবলেম আছে তুমি বলো। যদি প্রথম তো আজকে ক্লাস, তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, একটু 1 মিনিট দাঁড়ো। হ্যাঁ আদনান, হ্যাঁ হ্যাঁ বলো। ও আচ্ছা, আমি একটু পরে কল দিতেছি, আমি ক্লাসে। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা ওকে। তো নো ভাইয়া, কোনো প্রবলেম নাই। ওকে, তাইলে চলো আমরা এখন ফর্মাল অ্যাপ্লিকেশনে কি টু লিখবো বলো তো? টু কারা কারা লিখে আসছো? টু কারা কারা লিখে আসছো তারা একটু বলো যে ভাইয়া টু লিখে আসছি আমরা। টু কি লিখে আসছো কেউ? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। ভাইয়া আজকে গ্রামার টপিক পড়াবেন না? পড়াবো, সব পড়াবো। রিটেনটা তোমাদের অনেকের প্রবলেম থাকে, রিটেন দিয়ে শুরু করছি, গ্রামারও পড়াবো। একটা কোর্সে A to Z সবকিছুই দ্বিতীয় পত্র পড়ানো হবে। হ্যাঁ আচ্ছা, ক্লিয়ার যেহেতু বলছো, বলো টু কি ইউজ করতা? এটা ভাই একটা বাতিল জিনিস, সোজা কথা, এটা একটা এখন বাতিল জিনিস। এটা আমরা এখন টু লিখি না, সাধারণত আমরা টু লিখি না। টু কোথায় লেখার কথা ছিল? লিখতাম না টু দা প্রিন্সিপাল, এটা কথাটা লিখতাম না, ওইখানে টুটা লেখার কথা ছিল। কিন্তু টুটা কিন্তু এখন বাতিল জিনিস, সেটা কিন্তু আমরা এখন আর লিখি না। তার মানে টুটা লেখার আমাদের কোনো প্রয়োজন নেই, নো নিড। ওকে, আমরা টু লিখবো না। এখন আমাদের তো কাউকে অ্যাড্রেস করতে হয়, কাউকে অ্যাড্রেস করতে হয় না, মানে কাউকে তো কারো নিকটে বা কারো কাছে অ্যাপ্লিকেশনটা লিখতে হয়। ধরো আমাদের যদি কলেজে কারো কাছে লিখতে হয়, মোস্ট অফ দ্য কেসে আমাদের প্রিন্সিপালের কাছে লিখতে হয়, রাইট? প্রিন্সিপালের কাছে লিখতে হয়। এখন বলো তো প্রিন্সিপাল আর এই প্রিন্সিপাল কোনটা ঠিক? কোনটা ঠিক এবং কোনটা হবে? আচ্ছা এইভাবে লিখতাম না, স্যার মানা করছে, স্যার সঠিক শিখাইছে। প্রিন্সিপাল না প্রিন্সিপাল, কোনটা হবে বলো তো? হ্যাঁ আমিও জেনজেটই ভাই, আমিও জেনজেট। তোমরা জেনজেট হইলে আমিও তোমাদের চেয়ে যে খুব বড় তা না, আমিও জেনজেট। প্রিন্সিপাল কোনটা হবে বলো? সেকেন্ডটা অফকোর্স, সাদিফ বলছো সেকেন্ডটা, রায়হান বলছো সেকেন্ডটা। হ্যাঁ সেকেন্ডটা, কারণ কি ভাইয়া বলো তো? এই যে প্রিন্সিপাল, PLE, এইটার মানে হচ্ছে নীতি, কোনো কিছু নীতি, ঠিক আছে? মানে কি সিনোনিমটা আমার এই মুহূর্তে খেয়াল নাই, ঠিক আছে? এটার মানে হচ্ছে নীতি, প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি। আর এখানে দেখো পাল আছে, পাল, PAL, শুধু পাল শব্দটার অর্থ হচ্ছে বন্ধু। প্রিন্সিপাল কি আমাদের বন্ধু না? বন্ধুর মতো তো, শিক্ষক তো বন্ধুর মতোই, তাই না? যদি ওই সেন্সে নেই তো এভাবে মনে রাখতে পারো, যেটা হচ্ছে পাল, PAL আছে, সেটা হচ্ছে আমাদের কে? প্রধান শিক্ষক বা আমাদের অধ্যক্ষ যে সে। আরেকটা কথা মনে রাখতে পারো, পাল, হিন্দুদের একটা কাস্ট আছে পাল, তো সেটা একটা মানুষ। তো নীতি তো আর কোনো মানুষ না, পাল হচ্ছে মানুষ। সো এইভাবে মনে রাখতে পারো, যেটাতে PAL আছে সেটা আমরা অ্যাপ্লিকেশনে লিখব, ঠিক আছে? ওকে, হ্যাঁ প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, রাইট? তাহলে কি এটা লিখবো? দা প্রিন্সিপাল এভাবে লিখবো বলো? এটা কি আমরা তাহলে লিখবো দা প্রিন্সিপাল? এতক্ষণ যে বক বক করলাম এটা তো তাহলে আমরা লিখবো বলো? এটা কিন্তু আমরা লিখবো না, এটা কমপ্লিটলি আমাদের রং, এটা লিখবো না। আচ্ছা তাহলে আমাদের রাইট হবে কোনটা ভাইয়া বলো তো? আমাদের রাইট হবে কোনটা? এটা কি রাইট বলো তো? দা প্রিন্সিপাল এটা রাইট কিনা? হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা রাইট ফরম্যাট, এটা হচ্ছে আমাদের অথেন্টিক ফরম্যাট। এখানে আমরা কোনো কমা ইউজ করার প্রয়োজন নেই, ঠিক আছে? কোনো কমা ইউজ করার প্রয়োজন নেই। আর প্রিন্সিপাল এইটাকে একটা প্রপার নাউন না? প্রপার নাউন মানে কি? কোনো কিছুর স্পেসিফিক নাম বোঝাচ্ছে। একটা প্রতিষ্ঠানের প্রধান তো প্রিন্সিপাল, আর সাধারণত প্রপার নাউনগুলো কি হয়? ক্যাপিটাল লেটারে হয়। তাই এটা কি হচ্ছে ভাইয়া? এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে, রাইট?
আচ্ছা, এবং তার আগে আর্টিকেল দা বসবে। আর্টিকেল কেন বসতেছে আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে আমার কলেজের প্রিন্সিপাল, আমার কলেজের প্রিন্সিপাল, আর নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমাদের আর্টিকেল কি ব্যবহৃত হয়? দা ব্যবহৃত হয়, দা ব্যবহৃত হয়, রাইট? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? তারপর আমরা এই যে সাবজেক্ট ম্যানিয়াতে যাই, যে সাবজেক্টগুলো আমরা কিভাবে লিখি। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। অনেক স্টুডেন্ট লাইভ করতেছো, যাক এই যে আজকে যতজন ছিল লাস্ট পর্যন্ত কোর্সেও জানি তোমাদের অতজনকেই দেখতে পারি, এর চেয়ে যাতে বেশি দেখতে পারি। হ্যাঁ, সি 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 ক্লিয়ার, ওকে। হ্যাঁ, ক্লিয়ার থাকলে শুধু সি লেখো। এই যে এই কাজগুলা করা যাবে না, সাব লেখে একটা ডট দেওয়া যাবে না, সাব লেখে একটা ডট দেওয়া যাবে না, কিংবা কোলন ডট দেওয়া যাবে না। কোলন ড্যাশ সাধারণত আমরা ইংলিশে ব্যবহার করি না, যেহেতু ইউজ করি না এইটা টোটালি রং। আমাদের এইটা সাবজেক্ট এভাবে লিখবো না। তাহলে কিভাবে লিখবো বলো তো? আমরা এই যে সাবজেক্ট এই যে দিলাম প্রেয়ার ফর এ ইংলিশ ক্লাব, বলো তো এই জায়গাটায় কি কি ভুল আছে? এই পুরা সেন্টেন্সটাতে কি কি ভুল আছে বলো তো? ক্লাস টাইমটা আপাতত চেঞ্জ করা যাবে না, পরবর্তীতে যদি চেঞ্জ করা যায়, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে 8:30টায় সবার মতামতের ভিত্তিতে আনতে পারি 8:30টার সময়, কিন্তু এর আগে পসিবল না। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা শেষ না হওয়ার আগ পর্যন্ত এটা পসিবল না। তো বলো তো এই সেন্টেন্সটাতে সাবজেক্ট ফর এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কি কি ভুল? প্রেয়ার ফর এ ভুল, রেদওয়ান বলছো। ফুল স্টপ হবে না, সাদিব। বাহ, তোমরাই তো পারো, তোমরাই পারো। হ্যাঁ, এটা টোটালি রং ফরম্যাট, এটা লিখবো না। কারণ কি? প্রেয়ার বলতে এখানে আমরা সাধারণত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তাই না? যেহেতু সৃষ্টিকর্তার কাছে পড়ি, আমরা তো প্রার্থনা করতেছি না। আমরা মানুষের কাছে কেন প্রার্থনা করব? আমরা তো ব্যক্তি পূজা করতেছি না, তাই না? সো আমরা এরকম প্রেয়ার ফর এটা লিখবো না, রাইট? আসো তাহলে কি অ্যাপ্লিকেশন ফর এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লিখলাম। একটা জিনিস খেয়াল করছো, এখানে ফুল স্টপ আছে, এখানে ফুল স্টপ নাই। এখানে ফুল স্টপ আছে, এখানে ফুল স্টপ নাই। কারণটা কি ভাইয়া? এই অ্যাপ্লিকেশন ফর এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এটা একটা ফ্রেজ, এটা আমার একটা ফ্রেজ, বা আরো যদি শুদ্ধভাবে বলি, বড় ক্লাসে যা পড়বো অনেকটা ফ্র্যাগমেন্টের মতো কাজ করতেছে। আপাতত ফ্র্যাগমেন্ট কি জানার দরকার নাই, তোমাদের এইচএসসি লেভেলে লাগে না, তাও হচ্ছে ওই যে ফ্লারিশিং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে দেখাবো। সো এই জায়গায় কিন্তু আমি কোনো ফুল স্টপ ব্যবহার করতেছি না, কারণ এটা হচ্ছে আমরা আমাদের লেভেল পর্যন্ত এটা একটা ফ্রেজ। তাহলে আমরা সাবজেক্টে কিভাবে লিখবো ভাইয়া বলো তো? এইজ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে অথেন্টিক ফরম্যাট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অথেন্টিক ফরম্যাট, অথেন্টিক ফরম্যাট, রাইট? এটা হচ্ছে আমাদের সবচেয়ে অথেন্টিক একটা ফরম্যাট। ওকে, এখন একটা কথা আমারে বলো, আজকে একটা অ্যাপ্লিকেশন ভাইরাল হয়েছে, কোন কার জানি অ্যাপ্লিকেশন, 2 লাইন পরে 10টা ভুল পাইলাম। যাই হোক, অ্যাপ্লিকেশনের নিচে অনেকে একটা কাজ করো, কি কাজ করো জানো? এইভাবে দাগ দাও, অনেকে দাগ দাও। এই দাগটা কারা কারা দাও বলো তো? দাগটা কারা কারা দাও? সানজিল বিন রহমান, তুমি কি 25 ব্যাচ? রূপক স্যারের কথা বললা। রূপক স্যার কিন্তু আমার অনেক ফেভারিট একটা স্যার। স্যার এই আন্দোলনের মাঝখানে ওই কোন একটা গ্রুপে স্যারের একটা ছবি দেখছিলাম, আমার খুব ভালো লাগছে, আমি ওটা নিয়ে স্ট্যাটাসও দিছিলাম। না দাও না, হ্যাঁ এটা কিন্তু দাগটা দেওয়া যাবে না। কারণ দেখো দাগটা কেন দাগটা দেওয়ার লজিকটা কি বলতো? দাগটা দেওয়ার লজিক কি? দাগটা দেওয়ার লজিক হচ্ছে তুমি জিনিসটাকে হাইলাইট করতে চাও। ধরো সরকারি অফিসগুলোতে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক ধরনের দুর্নীতি হয়, বললো আচ্ছা আমি তো একটা দাগ দিয়ে রাখছি বা আমি একটা হাইলাইট করে রাখছি, আপনি দেখেন। সো এইরকম কোনো চিহ্ন আমাদের দেওয়ার প্রয়োজন নেই। তার মানে আমরা কোনো ধরনের চিহ্ন দিব না। তার মানে কি? সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা 100%, 1000% নিষিদ্ধ। সো এই হচ্ছে আমাদের সাবজেক্ট নিয়ে কথা, ঠিক আছে? এখন তোমরা বলবা পড়তে আসলাম গ্রামার, ভাইয়া পড়াইতেছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে 3টা জিনিস নিয়েই 25 মিনিট কভার করে ফেলছে, কোর্স কিভাবে শেষ হবে, তাই না? যথাসময়ে সব শেষ হবে, বাট তোমাদের শিখতে হবে, তোমাদের ভালোভাবে শিখতে হবে। সো এইটা ক্লিয়ার। এখন চলো আমরা একটু স্যালিউটেশন নিয়ে পড়ি, স্যালিউটেশন নিয়ে পড়ি। এখন
তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে স্যার অথবা ডিয়ার স্যার, ডিয়ার স্যারটা না লেখাই ভালো, শুধু স্যার লিখতে পারো, শুধু স্যার লিখতে পারো, ডিয়ার স্যার লেখার তোমার প্রয়োজন নেই। বাট বইগুলোতে আছে দেখে আমি আসি, স্যার লিখলে এনাফ, স্যার লিখলে তাকে এনাফ সম্মান দেওয়া হয়। বাট যেহেতু বইগুলোতে আছে এবং খুবই প্রচলিত, এই জন্য হচ্ছে ইউজ করছি। কিন্তু এখানে তুমি যদি ব্রিটিশ রাইটিং অনুসারে লিখতে চাও, ব্রিটিশ ফরম্যাটে যদি লিখতে চাও, এখানে কোনো কমা হবে না, ডিয়ার স্যারের পর কোনো কমা হবে না। বাট কমা দিলে কি ভুল হবে? না, কমা দিলে ভুল হবে না। তোমার আমেরিকান ইংলিশ অনুসারে, আমেরিকান ইংলিশ অনুসারে তোমার হচ্ছে কি হবে বলো তো, ডিয়ার স্যারের পর কমা হবে। ওরিয়েন্টেশন ক্লাসটা ইউটিউবে আছে, ফেসবুক গ্রুপে আছে, তুমি জাস্ট ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ এটা লিখে সার্চ দিলে ইউটিউবে ওরিয়েন্টেশন, লাস্ট ভিডিওটাই হচ্ছে ওরিয়েন্টেশন। হ্যাঁ, কমা দিলেও ভুল হবে না, স্যার লিখি সবসময়, হ্যাঁ শুধু স্যার লিখলেই হবে। ডিয়ার স্যারটা আমি লিখে রাখছি, শুধু স্যার, বুঝছো, শুধু স্যার লিখলেও আমাদের হবে। ধরো অর আমি তোমাদেরকে লিখে দিচ্ছি ফরম্যাটগুলা, ধরো স্যার লিখলা হবে, অথবা হ্যাঁ স্যার লিখলেই হবে, স্যার লিখে এখানে কমা দিলা না, আর এখানে স্যার লিখে একটা কমা দিলা, এতটুকু লিখলেই তোমাদের জন্য এনাফ হয়ে যাবে, এতটুকুই এনাফ, রাইট? চলো এখন এতক্ষণ যা যা পড়লাম সেটা আসলে একটা সামারি করি। তোমার তো আসলে খাতায় লিখতে হবে, মাথার মধ্যে অনেক কিছু এখন ঘুরতেছে, তাই না? আমরা কি কমা দিব এটা ইটস আপ টু ইউ, তোমার কলেজের টিচার কি বলে শুনে নিতে পারো। বাট এখানে দুইটা ফরম্যাট আছে, একটা ব্রিটিশ ফরম্যাট, একটা হচ্ছে আমেরিকান ফরম্যাট, দুইটাই তোমাদেরকে বলে দিছি, ইটস ইয়োর চয়েস, কোনোটাই ভুল না, কোনোটাই ভুল না, রাইট? চলো, তার মানে প্রথমে আমরা ডেট লিখতেছি, এখানে কোনো কমা দিচ্ছি না, প্রথমে আমি কত তারিখ সেটা লিখতেছি, কি মাস সেটা লিখতেছি, তারপরে আমি কি লিখতেছি বলো তো, তারপরে আমি কোন সাল, সালটা লিখতেছি, ওকে। এরপরে আমি কোনো টু ইউজ করতেছি না, আমি সরাসরি এসে যাচ্ছি কিসে বলো তো, আমি সরাসরি চলে আসছি প্রিন্সিপালে, সরাসরি চলে আসছি প্রিন্সিপালে। আচ্ছা, না কোনো প্রবলেম হবে না, দিলেও প্রবলেম নেই, না দিলেও প্রবলেম নেই, দেখছো কোনো কমা নাই, প্রিন্সিপালে, রাইট? তারপরে তোমার কলেজের নাম XYZ কলেজ, এখানে তোমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে। এইচএসসি পরীক্ষা দিয়ে এসে অনেক স্টুডেন্ট বলো ভাইয়া আবেগের চোটে দেখছি সেটিং আপে ক্যান্টিন আসছে, আমি কোনো প্রশ্ন পুরাটা পড়ে দেখি নাই, আমাকে মেনশন করে দিছিল যে তুমি অমুক কলেজের স্টুডেন্ট, বাট তুমি এটা করো নাই। এই জন্য প্রথমে প্রশ্নটা পড়তে হবে, পড়ে তোমার বুঝতে হবে যে কোন কলেজের কথা তোমার বলে দিছে, কোন কলেজের কথা তোমার বলে দিছে, এটা হচ্ছে তোমার বুঝতে হবে প্রথম কথা। ধরো তোমাকে বলে দিছে হলি ক্রস কলেজ, তোমাকে বলে দিছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তো তুমি ওই কলেজের নামটা লিখবা। আর বাই এনি চান্স যদি না বলে দেয় কোন কলেজ, তুমি এরকম ABC XYZ লিখলা। ধরো তুমি, আমার কলেজ দিয়ে উদাহরণ দিই, তুমি কোনো কারণে নটরডেম কলেজ লিখলা, তুমি নটরডেম কলেজের স্টুডেন্ট, নটরডেম কলেজ লিখলা। ধরো কোনো কারণে খাতাটা রাজুকের এক টিচারের কাছে গেল, রাজুকের ওই টিচারের আশা করি আমাদের প্রতি কোনো গ্রাজ নাই, বাট কোনো কারণে তার একটা বিদ্বেষ আছে, গ্রাজ আছে, সো তোমার উপর কিন্তু একটা ইফেক্ট আসতে পারে। সো এই ব্যাপারেও সচেতন হইতে হবে, এই ব্যাপারে সচেতন হইতে হবে। এবং এখানে কি XYZ এভাবে লিখে দিবা। তারপরে তোমার অ্যাড্রেসটা, অ্যাড্রেসে এখানে পোস্ট কোডটা লিখবা, এখানে একটা টান দিয়ে পোস্ট কোডটা লেখাটা বেটার। এখন তোমাদের মনে হবে যে ভাইয়া পোস্ট কোড না দিলে হবে না, ভাই না দিলেও হবে, বাট দিতে পারো। আর পোস্ট কোড কি জাস্ট ধরো গাজীপুরের পোস্ট কোড 1700, তাহলে কি 1700ই দিতে হবে? না, তুমি বানায় একটা 4 ডিজিটের পোস্ট কোড হয়, তুমি দিলেই হবে, এত কেউ দেখবে না। এখানে একটা ভালো কথা বলছো প্রভা, যে ভাইয়া আমেরিকান ফরম্যাট দিলে পুরাটাই তো আমেরিকান লেখা উচিত, তাই না? তাই না? হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে অথেন্টিক হয় তুমি যদি আমেরিকান ইউজ করো, প্রত্যেকটা ওয়ার্ড, ঠিক আছে, আমেরিকান ইংলিশ ইউজ করা। কিন্তু আমরা কি ভাই, আমরা মিশ্র প্রজাতি, আমরা না ইউজ করি ব্রিটিশ, না ইউজ করি আমেরিকান। যেহেতু এরকম আমরা করি যে একটার সাথে আরেকটা করি না বা কোরিলেট করি না, সো যেভাবে বলতেছে ওইভাবে দাও, আশা করি প্রবলেম হবে না। দেখো এত কিছুই কিন্তু অনেক স্টুডেন্ট আসো যে জানতা না, হয়তোবা ওয়ান স্টুডেন্ট জানতা, সো টিচারদের মধ্যেও সেম কাহিনী, সো প্রবলেম হবে না। তারপরে আমরা একটু গ্যাপ দিব, আমরা একটু এখানে একটা গ্যাপ দিব, আমরা এখানে একটা গ্যাপ দিব। আচ্ছা, গ্যাপ দিয়ে আমরা এখানে সাবজেক্ট লিখবো, চেষ্টা করব, আমরা সাবজেক্টটা চেষ্টা করব এক লাইনে লিখে শেষ করতে। এখানে কোনো ফুল স্টপ দিব না, এখানে কোনো ফুল স্টপ দিব না, এক লাইনে আমরা সাবজেক্টটা লেখার চেষ্টা করবো এবং কোনো ফুল স্টপ দিব না।
তারপরে হচ্ছে আমরা এটা আরেকটু নিচ থেকেও লিখতে পারি, এখান থেকেও লিখতে পারি, ইটস টোটালি আপ টু ইউ। হ্যাঁ, ধরো আরেকটু নিচ থেকে লেখাটাই বেটার, এখানে যদি একটু গ্যাপ দাও দিতে পারো, সাধারণত দেয় অনেকে গ্যাপ। আসলে এগুলা তো এখন সব ডিজিটাল মিডিয়া হয়ে গেছে, এত পুঙ্খানুপুঙ্খানুভাবে কেউ শিখে না বা দরকারও হয় না। ডিয়ার স্যার, অথবা এখানে শুধু স্যার এটাও লিখতে পারো, অথবা এটা লিখতে পারো, ঠিক আছে? বলো তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? আমার 30 মিনিটের ডিসকাশন ছিল জাস্ট এতটুকুই, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, ইংলিশ টু ইংলিশে এত ডিফারেন্স কেন? তার আগে তুমি আমাকে বলো, ধরো আমার কথা অনেকটা ঢাকার মানুষের মতো কিছু আঞ্চলিকতা আছে। এখন তুমি যদি চিটাগাং যাও, সেখানের মানুষের কথাবার্তা কিন্তু অন্যরকম, তাই না? তারপরে তুমি যদি বরিশাল যাও আরেক রকম। জিনিসগুলো হচ্ছে তোমার ভ্যারাইটি, বিভিন্ন ধরনের, বাংলাতে যেরকম ভ্যারাইটি আছে ইংলিশেও আছে, অস্ট্রেলিয়ান ইংলিশের সাথে আইরিশ ইংলিশের কিছু ভ্যারাইটি আছে, এগুলো তোমার বিভিন্ন সোশিও লিঙ্গুইস্টিক্স এগুলার ব্যাপার। সো এগুলা নিয়ে অনেক পড়াশোনা হয়, সোশিও লিঙ্গুইস্টিক্সে পড়াশোনা হয়, কিংবা এই জিনিসগুলো নিয়ে আরো অ্যাডভান্স যারা কাজ করে, সিএসসি স্টুডেন্টরা কাজ করে, বা অনেক সময় আমাদের ইংলিশ থেকেও কাজ করে মানুষজন, লিঙ্গুইস্টিক্সের স্টুডেন্টসরা, তারা হচ্ছে, বা ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এগুলা থেকে কাজ করে, সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ধরো তুমি যে গুগল বার্ডটা ইউজ করতেছো, বা অনেক ক্ষেত্রে তুমি যে সিরিকে বলতেছো, অ্যাপেল ইউজার যারা আছো, যে টার্ন অন অমুক, টার্ন অফ তমুক, তো ওই জিনিসগুলা, ঠিক আছে, এগুলা হচ্ছে ভ্যারিয়েশন, ঠিক আছে? মগো ভোলার কথাও অন্যরকম, হ্যাঁ ভোলার কথাও অন্যরকম, ক্লিয়ার? সো এগুলা প্রত্যেকটা জিনিসের রিজন আছে। সো এই পর্যন্ত ক্লিয়ার যেহেতু তোমাদের, এখন আমরা মেইন বডিতে চলে আসি। এখন মেইন বডিতে কয়েকটা কথা বলবো, মাফ চাই দোয়াও চাই, কি লিখবা না বলো? কি লিখবা না? মাফ চাইতেছি, দোয়াও চাইতেছি, কোন কথা তোমরা লিখবা না বলো তো? সি ক্লিয়ার, কোন কথা লিখবা না? আচ্ছা বলো, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এই কথা কারা লেখো? আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এটা কারা লেখো? না, প্রেয়ার ফর ঠিক আছে, বাট উইথ ডিউ, হ্যাঁ আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এটা লেখো না তোমরা? অনেকেই কিন্তু লেখো আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, আমি জানি, খাতা দেখার সময়ও পারি, কিন্তু এটা লিখবা না। হ্যাঁ লিখি লিখি লিখি, লেখা যাবে না। আমি তোমাদেরকে রেসপেক্টফুলি না করতেছি, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এটা লিখবা না। কেন লিখবা না? বেগের আক্ষরিক অর্থ হচ্ছে ভিক্ষা করা, যদি ভাবানো বা অন্য রকম হয়, বাট এটা কোনো স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ না। আমি আপনার সাথে, মানে এটা যদি করি, বেগ মানে ভিক্ষা করা, আমি তোমাদের সাথে যদি বলি যে আমি অতি সম্মানের সাথে আপনাদের কাছে ভিক্ষা করছি, শব্দটা অনেকটা এরকম হয়। বাট ওই যে তোমাদেরকে বলছিলাম, একটা কনভিন্সিং টোন থাকতে হবে, তুমি হচ্ছে একটা কনভিন্সিং টোন থাকতে হবে। সো কনভিন্সিং টোনটা কিন্তু হচ্ছে নাই। আই বেগ রেসপেক্টফুলি, আপনি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, ভাই এগুলো কোনো স্ট্যান্ডার্ড ইংলিশের মধ্যে পড়ে না। যেহেতু কোনো স্ট্যান্ডার্ড ইংলিশের মধ্যে পড়ে না, সেহেতু এটা লিখবা না। তাহলে স্টার্টিং সেন্টেন্সে তুমি কি লিখতে পারো? রাইট, এটা তো একটা প্রশ্ন। এটা লিখতে পারো, ইট ইজ টু অ্যাকনোলেজ ইউ উইথ ডিউ অনার দ্যাট। অনার বানানটাও কিন্তু ইউ দিয়েও হয়, ও দিয়েও হয়, একটা ব্রিটিশ একটা আমেরিকান, তো এটাও কিন্তু লিখতে পারো। এটা সব ধরনের অ্যাপ্লিকেশনই লিখতে পারো, ইট ইজ টু অ্যাকনোলেজ ইউ উইথ ডিউ অনার দ্যাট, এইটা একটা ফরম্যাট হইতে পারে। এই যে যারা বলে একটা অ্যাপ্লিকেশন দিয়ে 20টা শিখাই, প্রথম লাইনটাই হচ্ছে প্রেয়ার ফর গেল, তারপরের লাইনটা হচ্ছে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট। সেই সমস্ত ভিডিওর ভিউ হয়েছে 1 মিলিয়ন। আমি ফরম্যাট দেই না, অথেন্টিকটা শেখানোর চেষ্টা করি, আমার ক্লাস দেখে 10 জন। এই হচ্ছে অবস্থা, কিছু করার নেই। মাঝে মাঝে আফসোস লাগে, বাট তাও মনে হয় 10 জন দেখলেও তো দেখতেছে, 10 জনও তো ঠিকঠাক শিখতেছে, সেই জায়গায় সার্থকতা। এইটা লিখতে পারো, একটা ফরম্যাট হইতে পারে। আরেকটা লিখতে পারো, মোস্ট রেসপেক্টফুলি ইট ইজ রিমার্ক দ্যাট। ধরো তোমার এটা ভালো লাগলো না, তুমি এটা লিখলা, অথবা তুমি আরেকটা লিখতে পারো, আই হ্যাভ দ্য রিমার্ক দ্যাট, এটা লিখতে পারো। যেটা তোমার জন্য সুবিধা হয়, বা তুমি যেটা লিখতে চাও তুমি সেটাই লিখতে পারো। আর সাদিফ বলছো উইথ ডিউ রেসপেক্ট and humble submission I beg to state that, না ভাই না, বেগ শব্দটাই লিখবা না, বেগ শব্দটাই এখানে না, বেগ শব্দটাই লিখবা না। বেগের তোমাদের একটা আক্ষরিক অর্থটা হয় ভিক্ষা করা, বা এটা কোনো স্ট্যান্ডার্ড ইংলিশের মধ্যে পড়ে না। সো বেগ শব্দটাই লেখা যাবে না, প্রেয়ার যেরকম লেখা যাবে না, বেগ সেরকম লেখা যাবে না। এখন বলবো ভাইয়া টিচাররা তো নাম্বার দেয়, ভাইয়া দেখ তোমার স্ট্যান্ডার্ড ইংলিশে লিখতে হবে। ওই যে এই সমস্ত বেগ প্রেয়ার, ধরো ঢাকায় যে ভালো ভালো কলেজগুলো আছে, টিচাররা যারা অনেক জানে,
তারা কিন্তু দেখেই কেটে দিবে। এই যে প্রমাণ পাবা, যারা নটরডেমে কুইজ দিতে যাবে এই সমস্ত ব্রেক লিখবা, প্রেয়ার লিখবা, 00 দিয়ে দিবে। হ্যাঁ, আই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট ইয়াসিন, এটা লিখতে পারো। সো এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হলে সি লেখো যে ভাই এই পর্যন্ত ক্লিয়ার। হাই হাই, এসএসসিতে প্লাস পেলাম কিভাবে ভাই? আপনি সেরা ভাই, তোমাদের সেরা হইতে হবে, আমার সেরা হয়ে লাভ নেই। তোমরা যদি সেরা হইতে পারো সেটাতেই সার্থকতা। দেখো এখন তুমি লিখলা ইট ইজ টু অ্যাকনোলেজ ইউ উইথ ডিউ অনার দ্যাট। এখন দ্যাটের পরে এমন একটা কিছু লিখবা, যেটা অ্যাপ্লিকেশনের মূল উদ্দেশ্যকে এক বাক্যে বর্ণনা করে। সামারি ক্লাসটা করলে আরো বেশি বুঝতা। ধরো তোমরা আগে একটা অহেতুক কথা লিখে ফেলো, আমি অমুক, আমি তমুক। ভাই তোমার নিচে লেখাই আছে তুমি কে, ওই জিনিসটারে আবার রিস্টেট না করলেও হবে বা ওইটারে না লিখলেও হবে। তুমি কেন অ্যাপ্লিকেশনটা লিখছো তুমি একটা বাক্যে লেখার চেষ্টা করবা। ও আচ্ছা, তখন তোমার অ্যাপ্লিকেশনটা দেখে টিচার বা তুমি যখন এগুলা কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে বা রিয়েল লাইফে এগুলার ব্যবহার আছে, তো বলবে আচ্ছা তার এইটা উদ্দেশ্য, আচ্ছা একটা স্টাডি ট্যুর রিলেটেড, আচ্ছা একটা টিসি রিলেটেড, আচ্ছা একটা এনআইডি রিলেটেড, তখন তোমার প্রতি তার একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। সো আমাদের রাইটিংটাও কিন্তু একটা ইমপ্রেশনের ব্যাপার। সো এরকম দ্যাটের পরে এমন একটা কিছু লিখবা যেটা মূল উদ্দেশ্যকে একটা বাক্যে বর্ণনা করবে, জাস্ট একটা সেন্টেন্সে বর্ণনা করবে। ধরো এই যে আমি লিখলাম এখানে আমাদের বর্ণনা কিন্তু দিছি উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ। এই জিনিসটা হচ্ছে অ্যাপোজিটিভ, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোজিটিভ। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে ভাইয়া অ্যাপোজিটিভ মানে কি? তোমাদের ফার্স্ট পেপারে অ্যাপোজিটিভটা অনেক বার পড়াবো অ্যাপোজিটিভটা, ঠিক আছে? বাট এখানে আমি বলতেছি দেখো, উই এর পরে একটা এক্সট্রা অংশ আছে না, দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ। উই এটাকে একটা প্রোনাউন, রাইট? তা নাউন আর প্রোনাউনকে কি বলে একত্রে? নেমিং ওয়ার্ড। তো আমার এরকম নাউন অথবা প্রোনাউনের পর এরকম একটা ফ্রেজ আছে বা এরকম কিছু একটা আছে যেটা ওই নাউন এবং প্রোনাউনকে বর্ণনা করতেছে বা তার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তার মানে আমরা কারা? আমরা আপনার কলেজের স্টুডেন্টরা। কিন্তু এটা কি ভার্বে কোনো ভূমিকা রাখতেছে? ধরো এই পার্টটা আমি কেটে দিলাম, তাইলে এখানে উই থাকলে ভার্বটা ফিল হইছে, থাকলেও ফিল হইছে, আর এটা ধরো নাই, এটা আছে তারপরেও ফিল হইছে, রাইট? তো এরকম তোমার নেমিং ওয়ার্ডের আশেপাশে বসে, সাধারণত পরে বসে, আগে বসে অনেক সময় হয়, তো যারা ওই নেমিং ওয়ার্ডটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেয় কিন্তু ভার্ব গঠনে বা ভার্বে কোনো ভূমিকা রাখে না, তারা হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে আমরা কারা সেটা বর্ণনা করছি। ফিল এ স্ট্রং নেসেসিটি অফ এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, রাইট? তার মানে আমি কেন আপনার কাছে অ্যাপ্লিকেশনটা লিখছি, আমি এক বাক্যে বর্ণনা করছি, তাই না? এখন তোমাদেরকে একটা কথা বলি, এবছর এইচএসসি পরীক্ষায় ওপেন চ্যালেঞ্জ, এইটা সম্ভবত ঢাকা বোর্ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আসছে। পোলাবান আইসে এফআরবি সহ বিভিন্ন জায়গায় ভাই আপনার স্লাইড থেকে হুবহু আসছে। আমি এটা তো আসি, গ্রামার তো আসবেই, গ্রামার যেভাবে করাই আসবে। এটা কিভাবে আসলো ভাই? এটা আপনার স্লাইডে আছে, স্লাইডে প্রথম আপনার এটা আছে, এটাই চলে আসছে। সো স্লাইডে যা থাকে সেটার ব্যাপারে তোমার 100% অবিডিয়েন্ট হয়ে পড়াশোনা করতে হবে এবং ভাববা যে এর বাইরে কিছু আসা পসিবল না। সো এইভাবেই তোমাদেরকে দেওয়া। বাট রাইটিংটা আসতে পারে, রাইটিংটা যে কোনো কিছুই আসতে পারে। এখন আমার সাজেশনে হয়তো বা পয়লা বৈশাখটা এবার ছিল না, আমি নিজেই স্বীকার করি। এখন তোমার আমি 2 ক্লাসে বা 3 ক্লাসে শিখাবো একটা প্যারাগ্রাফ কমন না পড়লে কিভাবে লিখতে হয়। তারপরে যদি তুমি বলো যে ভাই আমি বাঙালি, আমি পয়লা বৈশাখ নিয়ে কিছুই জানি না এবং আপনার 2টা ক্লাস করার পর লিখতে পারিনি, সেটা অন্য হিসাব, ঠিক আছে? সেটা তোমার ব্যর্থতা ভাই। বাট তোমাকে আমি শিখাবো কমন না পড়লে কিভাবে লিখতে হয়, প্লাস লাস্টে সাজেশন দিব, এই আর কি। ওকে, অনেক কথা বললাম। তাইলে এইটা তো আমরা একটা লাইন লিখলাম, এরপরের আমাদের স্টেপটা কি? এরপরের স্টেপটা হচ্ছে স্টার্টিং লাইনের পর আমরা 4 থেকে 5টা বাক্য লিখব, 4 থেকে 5টা প্রাসঙ্গিক বাক্য লিখব। অপ্রাসঙ্গিক একটা ওয়ার্ডও আমরা লিখবো না। রেলিভেন্ট সেন্টেন্সেস 4 থেকে 5টা লিখব, রাইট? 4 থেকে 5টা কি লিখবো এই জিনিসটা আমরা প্যারাগ্রাফে একটা টপিক পড়াবো, ব্রেইনস্টর্মিং, রাইট? একটা হচ্ছে পড়াবো ব্রেইনস্টর্মিং। আচ্ছা, ব্রেইনস্টর্মিং এ
ওই যে একজন বলতেছিল ভাই এইচএসসি তে আপনার স্লাইড থেকে সব কমন পড়ছে, আসবে ভাই নটর ডেমেও পড়ছে, আমার নিজের ভাই পরীক্ষা দিছে ও আইসেই বলছে কমন পড়ছে, তোমরা না বললে কই যাবা। আচ্ছা দেখো, ব্রেইনস্টর্মিং। ব্রেইনস্টর্মিং মানে কি, ওই জিনিসটা তোমার কেন প্রয়োজন বা ওই জিনিসটা নিয়ে আমার কি কি আইডিয়া আছে সেই জিনিসগুলো আমার লিখতে হবে। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা তোমার কেন প্রয়োজন, এটা নিয়ে অনেক কিছু পড়াবো, ব্রেইনস্টর্মিং, প্যাস্টেল থিওরি, অনেক কিছু, আপাতত ওগুলো জানার দরকার নেই। তোমার কেন প্রয়োজন রে ভাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা, তোমার কেন প্রয়োজন এবং তোমার সেটার ব্যবহারটা কি সেটা তো লিখতে হবে, রাইট? সেটার লিখতে হবে। তো এখন আসো আমরা সেটাতে চলে যাই। মানে মেন কথা, আমরা প্যারাগ্রাফের মেইন বডিতে যা যা শিখাইছিলাম সেখানে, এখন প্যারাগ্রাফের মেইন বডিতে ওই যে কোহেয়ারেন্স, কোহেশন, আরো ভারী ভারী কথা, ওই জিনিসগুলা কোহেয়ারেন্স, কোহেশন, মানে এই জিনিসটা যদি ঠিক রাখতে চাও কানেক্টরসের ঠিক মতো ইউজ করবা। মোটা দাগে তোমাদের লেভেল মতো এইটাই বোঝায়, বাট ফর্মাল লেটারে আমি এত কিছু বলতেছি না, আমরা প্যারাগ্রাফে দেখবো। সো ওই বিষয়গুলা আমরা খেয়াল রাখবো। সো প্যারাগ্রাফের ক্লাসটা হচ্ছে মেইন ক্লাস, বাট এটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আচ্ছা, এখন এই জিনিসটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা কেন প্রয়োজন বা এটার ব্যবহার কি সেটা সম্পর্কে আমরা পড়ব, রাইট? তাইলে উই নো দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড ডমিনেন্স মিনস অফ কমিউনিকেশন। দেখো এখানে প্যারাফ্রেজের একটা ব্যাপারটা বলি। প্যারাফ্রেজ মানে একটা সেন্টেন্সকে ঘুরিয়ে বলা, হয়তো সিম্পল সেন্টেন্স আছে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নেওয়া যাওয়া বা কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাওয়া, অ্যাক্টিভ সেন্সে আছে সেটাকে প্যাসিভে নিয়ে যাওয়া, তোমার ভোকাবুলারিগুলা চেঞ্জ করা। তো এরকম হচ্ছে ঘটনা। তাইলে আমরা তো ফার্স্টেই বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না বলে এটাকে একটু প্যারাফ্রেজ করলাম, এটাকে একটু ঘুরিয়ে আমি বলতেছি স্ট্রংগেস্ট অ্যান্ড দ্য মোস্ট ডমিনেন্ট মিনস। ইন্টারন্যাশনালটারে এভাবে আমি রিপ্লেস করলাম অফ কমিউনিকেশন। হাউএভার দেখছো এখানে কিন্তু আমি একটা কানেক্টরস ইউজ করছি, রাইট? এইটা কি আমাদের কোহেরেন্স এবং কোহেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাউএভার ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট our existing curriculum offers barely enough opportunities to obtain fair required proficiency in this language। তার মানে এটা দিয়ে আমাদের বোঝাইছে যে আমাদের যে এখন কারিকুলামটা আছে সেটা আমাদের জন্য যথেষ্ট না, ইংরেজি শিক্ষার জন্য আমাদের যথেষ্ট না, আমাদের আরো কিছু দরকার। কারণ যখন একটা ইংলিশ ক্লাব তুমি খুলতে যাবা তোমার তো উদ্দেশ্যটা তাদের কাছে দেখাইতে হবে যে আমার উদ্দেশ্যটা এইটাই ভাইয়া উদ্দেশ্য, এইটাই উদ্দেশ্য যে আমার যে কারিকুলামটা আছে সেটাতে যে স্কিল সেটগুলা সেটা আমার ইংলিশ শেখার জন্য অতটা সহায়ক হচ্ছে না। সো আমার নতুন একটা কিছু প্রয়োজন, রাইট? ইনফ্যাক্ট দেখো এখানে একটা কথা আছে, কানেক্টরস ইউজ করবা বাট লাইনে লাইনে ইউজ করবা না, একটু গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করবা, ঠিক আছে? লাইনে লাইনে এখানে কেন ইউজ করছি তোমাদেরকে ব্যবহারগুলো শেখানোর জন্য। ইনফ্যাক্ট প্রিভেইলিং কারিকুলাম মানে যে কারিকুলামটা এক্সিস্টিং আছে, এক্সিস্টিংও দিতে পারতা, ডিলস উইথ মিনিমাম স্কিল রিগার্ডিং রিডিং অ্যান্ড রাইটিং মডিউল। এখন আমাদের ইংলিশের 4টা স্কিলস আছে, যে কোনো ভাষারই 4টা স্কিল। একটা কি, আমি শুনতেছি লিসেনিং, আমি বলতেছি স্পিকিং, আমি পড়তেছি রিডিং, আমি লিখতেছি রাইটিং। তো দেখো আমাদের এসএসসি বলো, এইচএসসি বলো, ইভেন অ্যাডমিশন টেস্টেও বলো, আমাদের কিন্তু লিসেনিং এর কোনো পার্টই নাই, রাইট? আমাদের স্পিকিং এরও তেমন কোনো পার্ট নেই। রিডিং যতটুকু আছে ওইটারে রিডিং বলা চলে না, বাট মেনে নিচ্ছি তর্কের খাতিরে মূলত রাইটিং নিয়েও আমাদের অনেক সমস্যা। সো আমাদের স্কিল সেটটা ডেভেলপ হচ্ছে না। দেখো এখানে ভ্যারাইটি অফ সেন্টেন্স আমরা ইউজ করতে পারবো। এখানে আমি কয়েকটা ভালো ভালো সেন্টেন্স লিখলাম। এখন ওই প্যারাগ্রাফের যে প্যাস্টেল থিওরিটা পড়াই সেখানে একটা জিনিস পড়ে যে যত ভ্যারাইটির সেন্টেন্স সম্ভব সেটা লেখার চেষ্টা করবা, যাতে তোমার লেখাতে একটা ভ্যারাইটি থাকে। আইএলটিএস টাস্ক 2তেও এই কথাটা বলে যে আপনি যত ধরনের শুদ্ধভাবে ভ্যারাইটি ইউজ করতে পারবেন আপনার স্কোর ততটা বাড়বে, রাইট? কারণ এখানে কয়েকটা জিনিস থাকে, একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস মানে তোমার ভোকাবুলারি, আরেকটা হচ্ছে তোমার ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার মানে ভ্যারাইটিগুলা যত লিখতে পারবা তত ভাববে টিচার যে তুমি মুখস্থ করো নাই, নিজ থেকে লিখছো এবং জিনিসটা সম্পর্কে তোমার নলেজ আছে। সো এই জন্য আমরা তো কন্ডিশনালস বারবার পড়েই আসছি, রাইট? 9-10-এ পড়ছি, সব জায়গায় পড়ছি। তাইলে আমরা যদি এখানে একটা কন্ডিশনালস এর ইউজ করি তাহলে কিন্তু আমাদের অনেকগুলা স্ট্রাকচার অন্যরকম হচ্ছে বা আমাদের ভ্যারাইটিটা চলে আসছে। তাহলে ইফ উই ক্যান ম্যানেজ টু সেট আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, উই স্ট্রংলি বিলিভ দ্যাট ইট উইল বি হাইলি ইফেক্টিভ ইন অ্যাটেনিং দ্য আদার নেসেসারি স্কিলস দ্যাট আর পার্টিকুলারলি রিকোয়ার্ড ইন দ্য প্র্যাকটিক্যাল লাইফ। তার মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এইগুলো আমাদের দরকার। এখন ভাই তোমরা যে কথাগুলো লিখতা তোমাদের মনের কথাগুলোই তো এখানে নিয়ে আসছি, আমি তো বানায় কিছু লিখি না। হ্যাঁ, 4 থেকে 5টা লাইন, ওই যে দ্যাটের পরে 4 থেকে 5টা লাইন লিখবা, রাইট?
তাইলেই হবে। তো এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে। ওকে, এই মেইন বডিটা তোমাদের পারফেক্টলি তোমরা বুঝতে পারছো কিনা বলো। তাহলে আমি এখন ফিনিশিং লাইনে যাব। ফিনিশিং লাইনে যাব, নোট করে রাখো, নোট করে রাখলে কাজে দিবে। এই যে ধরো তোমার তো এত কিছু লেখার দরকার নেই, পুরো অ্যাপ্লিকেশনটা তুমি এক পেজে লিখে রাখলা, রাইট? একটা পেজে লিখে রাখলে ওইটাই তুমি দেখে দেখে রিভাইজ দিলা। এই যে নোট করার প্রয়োজন কিনা, ঢাকা বোর্ডে এই অ্যাপ্লিকেশনটাই এবছর আসছে, তাহলে তুমি যদি ভাইয়া নোট করতা, পরীক্ষার আগে যদি দেখতা যে ভাইয়া পরীক্ষার যাওয়ার আগে দেখে গেছি এই জিনিস খাতায় এই জিনিস আসছে, সো তোমার কনফিডেন্সের জন্য তুমি নোট করার চেষ্টা করবা। নোটটা করলে একবার পড়ার চেয়ে মানে বারবার নোট করলে জিনিসটা ঠিকঠাক হয়। হ্যাঁ, নোট করতেছি, আর নোটের জন্য অপেক্ষা করতে হবে না। টেলিগ্রাম যে গ্রুপটা খুলছি, কেউ কোনো মিস ইউজ করবে না কাইন্ডলি। টেলিগ্রাম গ্রুপে আমি সাথে সাথে তোমাদের ক্লাসটা নেওয়ার সাথে সাথে আমি স্লাইডটা পাঠিয়ে দিব। ড্রাইভের এবার কোনো ব্যবস্থাই রাখি নেই, কারণ ড্রাইভটা রাখলে হয় কি, আপলোড দাও, লিঙ্ক দাও, অনেক ঝামেলা। টেলিগ্রামে দিয়ে দিব, তোমরা দেখে নিও। প্যারাগ্রাফ ভাইয়া, প্যারাগ্রাফে স্পেস দিব কতটুকু, 2 নাকি 3 আঙ্গুল, আসতেছি। পুরাটা যখন লিখবো তুমি একদম ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাবা। এত গ্যাপ দিতে হবে না, একটু গ্যাপ দিবা। এই যে এতটুকু গ্যাপ দিলা, এই যে এখানে ধরো এখানে আমাদের লাইনটা শেষ হয়েছে, এখানে একটু গ্যাপ দিলা, এই আর কি। বলো, সো আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, এটা কারা কারা লেখো? সো আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, এটা কারা কারা লেখো বলো? এমন কেউ আছো যে এই লাইন লেখো না? বলো তো কারা কারা লেখো বলো, সো আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট। এইটার একটু কি কোনোদিন চিন্তা করছো যে এটা কি লেখো তোমরা? সো আর দেয়ারফর যে প্রায় সিমিলার জিনিস, এটা কি তোমরা চিন্তা করছো কোনোদিন? আমার মনে হয় চিন্তা করো না। এই যে গণহারে সবাই লেখো, কিন্তু আজকে থেকে এটা লিখবা না, এটা ভুল, এটা কমপ্লিটলি রং। একটু দেখো অর্থ কি, সো অর্থ সুতরাং আমি, দেয়ারফর মানে অতএব, সুতরাং আমি অতএব, এটা কিছু হইল। আর প্রে শব্দটাই তো এখানে ইলজিক্যাল। এখানে প্রে অ্যান্ড হোপ দ্যাট, এই যে প্রে শব্দটা, এটাই আমার একটা ইলজিক্যাল রাইটিং, আমার দরকার নেই এটা লেখার, এটা আমার লেখার দরকার নেই। তাইলে এখন তোমার মনে হইতে পারে ভাই এত বছর এটা লিখলাম না, তাইলে আমি কি লিখবো, আমার কি লেখা দরকার, তাই না? আচ্ছা, এখানে একটা কথা বলি, দেয়ার ফর বানানটা অনেকে এইভাবে লেখো, এটাও কিন্তু ভুল। দেয়ার ফর বানানে কোনো গ্যাপ হবে না, বানানটা কিরকম, দেয়ার ফোর, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কমন ফরম্যাট দিয়ে দিই, যেটা সব জায়গায় সব ক্ষেত্রে ইউজ করতে পারবা। দেয়ার ফর I pray and hope that you would be kind enough to set up an English language club and oblige thereby. ধরো তোমরা বললে আচ্ছা ভাই সো আর দেয়ার ফর যেহেতু কাছাকাছি মিনিং, তাহলে দেয়ার ফর দিয়ে লিখি, অথবা এখানে সো দিয়ে লিখি। অনেকের এটা মনে হইতে পারে। এই লাইনটা কারা কারা লেখো, বা এই লাইনটা কি ঠিক, এই লাইনটা ঠিক নাকি জাস্ট এই কথাটা আমারে বলবা। এই লাইনটা ঠিক কিনা এটা বলবা। সো আই দেয়ারফর, মে আই দেয়ারফর একই জিনিস, কাছাকাছি আর কি। বলো এই লাইনটা ঠিক না ভুল? ভাইয়া কিছু ইম্পর্টেন্ট লেটার্সের লিস্ট দেন, একদম স্লাইডের শেষে পাওয়া যাবা। না আমি দেয়ারফরই দিতাম। আচ্ছা না, এই লাইনটা ঠিক না। কেন ঠিক না বলো তো, কেন ঠিক না এটা বলো। কোন জায়গাটায় তোমাদের ইললজিক্যাল লাগে বলো তো, ইললজিক্যাল কোন লেখাটা বা কোন জার্নিটা তোমাদের ইললজিক্যাল লাগে আমাকে একটু বলো। আচ্ছা দেখো, এটা ভুল, প্রেটা একটা ইললজিক্যাল এই ক্ষেত্রে ওয়ার্ড, বাট এই জিনিসটা কি অখাদ্য একটা সেন্টেন্স, মানে অখাদ্য। অখাদ্য সেন্টেন্স কি, জিনিসটা সবাই লিখবে, কারণ যে জিনিস সবাই লিখবে তুমি কেন লিখবা? তাহলে তো তুমি আর স্পেশাল কেউ থাকলা না, রাইট? তোমাকে স্পেশাল কেউ হইতে হবে, তোমাকে সবসময় চেষ্টা করতে হবে টপ 1%-এ থাকার। যে কোনো ক্ষেত্রে লাইফে টপ 1%-এ থাকার চেষ্টা করবে। এটা একটা স্টুডেন্ট হিসাবে অথবা যে কোনো প্রফেশনে যাও, চেষ্টা করবে টপ 1%, টপ 2%, হাইস্ট টপ 3%-এর মধ্যে থাকতে, ঠিক আছে? এখন সবাই থাকবো না টপ 1%, টপ 2%, টপ 3%-এর মধ্যে নাই। আমার লাইফেও অনেক ডাইমেনশন আছে যেখানে হয়তো আমি টপ মানে 50%-এর মধ্যেও কেউ না, বাট এমনও অনেক ডাইমেনশন আছে যে ডাইমেনশনগুলো থাকা দরকার, হয়তো আমি টপ 2%-এর মধ্যে, টপ 3%-এর মধ্যে বা টপ 1%-এর মধ্যে। সো আমাদের যে ডাইমেনশনগুলো ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট পড়াশোনার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো টপ 2 অথবা 3
পার্সেন্টেজের মধ্যে থাকতে। সো এটা অখাদ্য সেন্টেন্স, সবাই লিখবে, আমরা লিখবো না। সবাই যেহেতু লিখবে, আমরা লিখবো না। আমরা কি করব বলো তো? আমরা একটু ডিফারেন্ট হব, আমরা ডিফারেন্ট লিখবো। আর প্রিয় শব্দটা কি? বেমানান অথবা ইললজিক্যাল একটা শব্দ। ঠিক আছে, তাইলে এখন তোমার প্রশ্ন জাগতে পারে, ভাই আমি কি লিখবো? এখন তোমাদেরকে বেস্ট একটা ফরম্যাট দিয়ে দিই, আমার কাছে বেস্ট, তোমার কাছে নাও হইতে পারে, যাতে তুমি সব কিছুতে লিখতে পারো। এখানে একটা কানেক্টরস লিখবা, প্রথম কথা একটা লিখবা, হয় হেন্স লিখবা নয় সো লিখবা, যে কোনো একটা লিখবা। আর সো এইটা হচ্ছে যেহেতু সেন্টেন্সের শুরুতে, এটা টাইপরাইটারের ভুল, এসটা বড় হাতের হবে, রাইট? এসটা বড় হাতের হবে। সো এখন সবাই মিলে যদি একটা অ্যাপ্লিকেশন লেখো, ধরো স্টাডি ট্যুর অথবা অন্য কিছু, তাহলে উই লিখবা। আর যদি নিজে একটা লেখো, নিজে যদি একটা লেখো, তাহলে আই লিখবা। আই মানে কি? আমি। ধরো টিসি রিলেটেড কিছু লিখলে আমি লিখবা, তাহলে সো উই অথবা আই। আর্নেস্টলি লিখবা অথবা হামলি লিখবা অথবা কর্ডিয়ালি লিখবা, রিকোয়েস্ট লিখবা। তুমি রিকোয়েস্ট করতে পারো, তুমি প্রে করতে পারো না, তুমি মানুষের কাছে রিকোয়েস্ট করতে পারো। ইওর কনসিডারেট অ্যাকশন অথবা অ্যাপ্রোচ, অ্যাকশন অথবা অ্যাপ্রোচ টু দ্য ইস্যু কনসার্ন। এখন কি ইস্যু কনসার্ন? এটা ভাই স্টাডি ট্যুর হোক, এটা টিসি হোক, এটা এনআইডি হোক, ইস্যু তো তুমি আগে বলছোই, বাংলাদেশে কি টিস্যুর চেয়ে ইস্যু বেশি, তো তুমি তো এই ইস্যু আগেই বলে দিচ্ছ, তাহলে ইস্যু কনসার্ন এই শব্দটা তুমি ইউজ করে ফেলছো। তাহলে এটা তুমি সব জায়গায় ইউজ করতে পারবা, এটা তুমি সব জায়গায় ইউজ করতে পারবে এবং তুমি এটা করবা। আচ্ছা, তাইলে এখন এরপরে কি লিখবা? তুমি শুধু সিনসিয়ারলি লিখতে পারো, অবিডিয়েন্টলি ইয়োর্স লিখতে পারো, অথবা ইয়োর্স সিনসিয়ারলি লিখতে পারো, কমা দিতে পারো, কোনো প্রবলেম নেই। তিনটার মধ্যে যে কোনো একটা লিখবা। তারপর আমার নামটা লিখলাম। নামটা অনেকে ছোট হাতের অক্ষর দিয়ে লেখো না। ধরো তোমার নাম, এই যে আমার নাম সম্পদ ভৌমিক, এসটাও বড় হাতের, বিটাও বড় হাতের, অর্থাৎ ক্যাপিটালাইজেশনটা ঠিকভাবে করতে হবে। তারপরে এই যে আমার নটরডেমে আমি গ্রুপ 10-এ ছিলাম, আমার রোল ছিল 32। এটা কিন্তু পজিশন এরকম না, ভর্তি পরীক্ষায় কিভাবে লটারি না কি করে গ্রুপ এক একজনের এক এক গ্রুপে দেয়, বাট প্রত্যেকটা গ্রুপই সমান সমানই বলা যায়। ঠিক আছে, এখন যদি একটা স্টাডি ট্যুর রিলেটেড কিছু লিখি, তাহলে তুমি তোমার ক্লাসে সবার পক্ষে লিখতেছো, এটা লিখলা। আর ধরো তুমি ওইটার কি বলে, লিভ অফ অ্যাবসেন্স অথবা পার্সোনাল কোনো ইস্যুতে লিখতেছো, তাহলে এই জিনিসটা লেখার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারছো? এই ছিল আমাদের পুরো অ্যাপ্লিকেশন। বলো বুঝতে পারছো কিনা? আমি এখন তোমাদের টোটাল ফরম্যাটটা দেখাবো, টোটাল ফরম্যাটটা আমি দেখাবো। ভাইয়া নাম লেখার পরে সেকশন আগে লিখবো নাকি রোল আগে লিখবো? আচ্ছা, প্রথমে তো তুমি দেখো, এই জিনিসটা হচ্ছে অর্ডার অফ ইম্পর্টেন্সের ভিত্তিতে হয়, রিঅ্যারেঞ্জে পড়াবো। তোমার নামটা আগে ইম্পর্টেন্ট, তারপরে তোমার গ্রুপ, রোল। তোমার গ্রুপ যদি ধরো তুমি গ্রুপ 1-এ পড়ো না, গ্রুপ 10-এ পড়ো, এটা যদি না জানো, তাহলে তোমার রোল কিভাবে আসবে, তাই না? সো অর্ডার অফ ইম্পর্টেন্সের ভিত্তিতে গ্রুপটা আগে লিখতে পারো, রোলটা পরে। আগে পরে লিখলে যে খুব অসুবিধা হবে তাও না, বাট এটা হচ্ছে খেয়াল করতে পারো, এই আর কি। তাহলে ফার্স্টে আমরা, আমাদের সবচেয়ে বেটার হবে এভাবে তারিখটা দেওয়া, তারপরে হচ্ছে কাকে উদ্দেশ্য করে লিখতেছি সেটা, তারপরে হচ্ছে আমাদের এই যে কোন কলেজ সেটা, অ্যাড্রেসটা লিখতেছি, এখানে আমরা কি দিচ্ছি, এখানে আমরা গ্যাপ দিচ্ছি, এখানে আমরা গ্যাপ দিচ্ছি, তারপরে এখানেও আমরা একটা গ্যাপ দিচ্ছি, গ্যাপ। এখানে কোনো ফুল স্টপ দিব না, ডিয়ার স্যার। এখানে কি করব, অথবা শুধু স্যার লিখবো, শুধু স্যার অথবা স্যার। ঠিক আছে, তারপরে তো এতটুকু তো তোমাদেরকে বলছি। আচ্ছা, এইটা কিন্তু বিভিন্ন প্যারা না, এই পুরাটুকু, এই যে এখান থেকে এইটুকু আর এইটুকু কিন্তু একটা প্যারা, কিন্তু এটা পিপিটিএক্সে এক প্যারায়, মানে আমি লিখতে পারি নাই, বা লিখলেও তোমাদের জন্য ভিজিবল হইতো না, এজন্য 2 প্যারায় লিখছি। তারপরে আমি এইখানে যে বললা না, কে জানি বললা ভাইয়া কতটুকু গ্যাপ দেবো, এই 2 আঙ্গুলের মতো গ্যাপ দিতে পারো, বা 1.5 আঙ্গুল গ্যাপ দিতে পারো। আসলে এত মাপামাপি তো করা যায় না, যতটুকু পারো দিলা। তারপরে হচ্ছে এই যে লিখে দিলাম, লিখে এই যে এইভাবে আমি লিখলাম। ক্লিয়ার কিনা বলো? অ্যাপ্লিকেশন ক্লিয়ার কিনা বলো? আজকে প্রথম ক্লাস, প্রথম ক্লাসে তোমাদের অ্যাপ্লিকেশন ক্লিয়ার কিনা বলো? আরো আমার আছে, আরো 2টা ক্লাস লাগবে অ্যাপ্লিকেশনের, সমস্যা নাই, পড়ায় ফেলবো। যেটা পড়বো আমরা ভালোভাবে পড়বো, দরকার হলে ক্লাস বলছি 40টা 45টা নিব, 70টা নিব, কোনো সমস্যা নেই, বাট পড়তে হবে ঠিকঠাক মতো। সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? কোনো কনফিউশন থাকলে জানাও। তো আমি কিভাবে আগাবো বলি, আগে হচ্ছে যে ফর্মাল লেটারটা আমাদের আরো সম্ভবত 2টা ক্লাস লাগবে, খুব ভালোভাবে আমরা শেষ করব, এরপরে আমরা গ্রামার আইটেমে যাব। তো গ্রামার আইটেম আমরা এমনভাবেই করব, প্রথমে হচ্ছে আমরা বেসিক ক্লাসটা করব, বেসিক ক্লাস করলে তোমার বোর্ডের জন্য এনাফ। এরপর আমরা একটা প্র্যাকটিস ক্লাস করব, রাইট? প্র্যাকটিস ক্লাসটা
তোমাদের ইচ্ছা, যারা আমার সাথে প্র্যাকটিস করতে চাও তারা করবা, নাহলে বাসায় যদি প্র্যাকটিস করে কোনোটাতে আটকাও, ঠিক আছে, সেটা জানাবা, ভাইয়া হচ্ছে সলভ করে দিব টেলিগ্রামে। তারপরে হচ্ছে আমাদের লেভেল বুস্টার ক্লাস, সবার লাস্টে আমরা লেভেল বুস্টার ক্লাসটা করব। তো এইভাবে হচ্ছে আমাদের পুরা কোর্সটা চলবে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস কিরকম হবে? ওই 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 50 মিনিট এরকম, 50 মিনিট থেকে 1 ঘন্টা 15 মিনিট এই রেঞ্জে হবে। একাডেমিকে এত তোমাদের প্রেশার দেই না, অল্প অল্প করে নিব। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স মারিয়া শুরু হয়েছে। হ্যাঁ, এখন কয়টা 11টার মতো ক্লাস হয়েছে, আরো 7-8টা ক্লাস হবে আর কি। সো আমাদের একাডেমিক পার্টটুকু আমরা শেষ করছি, একাডেমিক রাইটিং। এখন হচ্ছে অ্যাডমিশনের জন্য কিংবা বিভিন্ন গ্রামার আইটেমগুলো যে আছে সেগুলো প্র্যাকটিসের জন্য কোন বই ফলো করব। আর অ্যাপেক্স কিন্তু এইচএসসি লেভেলের বই না, ওটা অ্যাডমিশনের জন্য তুমি কোয়েশ্চেন সলভ করতে পারো। আচ্ছা দেখো, প্র্যাকটিস বই তুমি যে কোনোটাই ফলো করতে পারো। আমার ক্লাসে যে রুলসগুলো থাকবে বা যা থাকবে এর বাইরে আসলেও তোমার রুলস লাগবে না। এবং তোমাকে অলরেডি 2016 থেকে 2023 পর্যন্ত কোশ্চেন আছে, 24-এরটা অ্যাড করব। তো তোমাকে এই কোশ্চেনগুলো শিট দিয়ে দেওয়া হবে, প্র্যাকটিস করায় দেওয়া হবে। এরপরে তোমার মনে চাইলে তুমি যে কোনো বই নিতে পারো, নবদূত, পাঞ্জেরি, যে কোনোটা দিতে পারো। সাদিক ফ্রি হ্যান্ড রাইটিংয়ে পরে এনরোল করলে প্রবলেম হবে না। আর না, এটা আছে, ক্লাস তুমি লাইভে করতে চাইলে করতে পারো, বাট কোর্স তো থাকবে, কোর্স থাকবে। আর বইয়ের ব্যাপারটা এখনই আমি কিছু বলতেছি না, তোমাদের কোর্সটা দেখি কয় মাস হয়, লাস্টের দিকে আমি ট্রাই করব তোমাদেরকে একটা বেস্ট একটা বই দেওয়ার জন্য, আমার গ্রুপ থেকে একটা বই দেওয়ার জন্য, ইংলিশ সেকেন্ড পেপারের ফুল একটা বই। একটু কাজ করতেছি, দেখা যাক। এখনই সবকিছু মানে হচ্ছে বলতেছি না, কারণ অনেক ধরনের ব্যস্ততা থাকে, আমার নিজেরও পার্সোনাল লাইফ আছে, আমার ব্যস্ততা আছে, তোমাদের পড়ানোর এই ব্যস্ততা আছে। সবকিছু মিলে যদি 85% 90% কাজ শেষ করতে পারি, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে তোমরা জেনে যাও এটা একটা লেন্দি প্রসেস। আর আমি যে কাজটা করি, আমি ওইটা সবসময় এমনভাবে করার চেষ্টা করি, ওইটা বললাম টপ 1%-এ যাতে থাকতে পারি। সো একটা বই যদি লেখি বা বই নিয়ে কাজ করি, ওইটা জানি ওই রকমই হয়। সো ওই চেষ্টার জন্যই একটু লেট হচ্ছে আর কি। তাহলে ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে করো। আমি তোমাদেরকে ওই যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে, ওই যে আজকে যেটা লিঙ্ক দিছি তোমাদেরকে, অলরেডি 60 জনের উপরে হচ্ছে তোমরা অ্যাড হয়ে গেছো গ্রুপটাতে, ওইটাতে অ্যাড হয়ে যায়, আমি হচ্ছে স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদে আমি একটা পোস্ট দিচ্ছি। তোমরা যারা ক্লাসে আসো তোমরা একটু কমেন্টে জানাও যে ভাইয়ার ক্লাসটা কেমন লাগছে, বা তোমরা ভাইয়ার কাছ থেকে যতটা এক্সপেক্ট করতেছিলা কিনা ওইটা হচ্ছে তোমাদের ফুলফিল আমি করতে পারছি কিনা বা পারবো কিনা। আর যেহেতু দেখা গেছে আমি নতুনই শুরু করছি, এক প্রকার বলা যায় আমার গ্রুপটার জার্নি হচ্ছে ডিসেম্বর মাসের 20 তারিখে ফার্স্ট পেইড কোর্স আমি শুরু করছিলাম। এটা কিন্তু আমার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পেইড কোর্স আমার গ্রুপ থেকে। এছাড়াও তো এসিএস এর সাথে বিভিন্ন কোর্সে তো অ্যাড আসি। সো দেখা গেছে তোমরা এই টাইমে অনেক রেসপন্স করছো, আগের ব্যাচগুলো রেসপন্সের কারণেই কিন্তু আমি স্মার্ট সেটআপে ক্লাসগুলো নিতে পারতেছি, ঠিক আছে। আর ভোকাবুলারির জন্য তোমাদের শীট দিয়ে ভোকাবুলারি নিয়ে ম্যাসিভ কিছু আসতেছে, এতটুকু বলতে চাই। একদম বিদেশ থেকে তোমাদের জন্য জিনিসপত্র আনানো হচ্ছে ভোকাবুলারির জন্য, সো কোনো প্রবলেম হবে না। তাহলে আমি একটা পোস্ট দিয়ে দিব, তোমাদের হচ্ছে যাবতীয় যা কিছু ক্লাসটা কেমন লাগলো তোমরা একটু জানাও। আর তোমাদের কোনো ফ্রেন্ডরা যদি পড়তে চায়, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে বা যদি ভাইয়াকে ট্রাস্ট করার মতো হয়, তাহলে ভাইয়ার গ্রুপটা অথবা ভাইয়ার কোর্সটা একটু সাজেস্ট করে, এই আর কি, ঠিক আছে। আগের ক্লাস, আর্কাইভ ক্লাস সবকিছু দেওয়া আছে জাহেদুল। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই। আর আমি পোস্টটা দিচ্ছি। ওকে, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে।